আর খবর দিন ভরে এবার নজর রাখতে হচ্ছে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হয়ে গেল। হাইকোর্টের রায়ে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ, কিন্তু কোন আইনে খারিজ হলো? শুভেন্দু অধিকারীর মামলায় ধাক্কা বিধানসভার স্পিকারের। মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যান করার সিদ্ধান্ত খারিজ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। কি নির্দেশ দিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, আরো ডিটেল জানাতে পারবে অর্ণব, রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, আজকে গোটা দেশের বিচার মানচিত্রে একটা উল্লেখযোগ্য দিন। এর আগে দল বিরোধী কাজের দায়ে কোনো বিধায়ক বা কোনো সাংসদের বিধায়ক পদ খারিজ নিয়ে কোনো আদালতকে, মূলত কনস্টিটিউশনাল কোর্ট, সেটা হাইকোর্ট হতে পারে বা সুপ্রিম কোর্টের, সরাসরি এমন কোনো বিচার বিভাগীয় নির্দেশ নেই যে নির্দেশ বলে বিধায়কের সদস্য পদ খারিজ হয়েছে। কিন্তু তাই আজ ঘটলো, আজ দেশের মানচিত্রে একটা নজিরবিহীন ঘটনা ঘটলো। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চের রায়, যেখানে 11ই জুন 2021 অর্থাৎ কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকে বিজেপির টিকিটে ভোটে জিতে বিধায়ক হয়ে আসা মুকুল রায়ের বিধায়ক পদ, সেটা অর্থাৎ মে মাসে তিনি জয়লাভ করেছিলেন, আর ঠিক তার পরের মাসে 11ই জুন থেকে বিধায়ক পদ খারিজ, এটা রায়ে জানিয়ে দিল। অর্থাৎ 11ই জুন 2021 থেকে এ রাজ্যের বিধানসভার বিধায়ক নন মুকুল রায়, এমনটা রায়ে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। কোন আইনি বলে? এক্ষেত্রে 10ম শিডিউল, আমাদের সংবিধানের যে 10ম শিডিউল রয়েছে, সেই 10ম শিডিউলের রুল 1986, রুল 86 বলা হয়। এই রুল 86 10ম শিডিউল তার যথাযথ প্রয়োগ করে এই বিধায়ক পদ হাইকোর্ট তো খারিজ করলই, পাশাপাশি বিধায়ককে এক্ষেত্রে এই শিডিউল এবং রুল মেনে যথাযথ রিকুইজিট স্টেপস, অর্থাৎ যথাযথ পদক্ষেপ করারও নির্দেশ জারি করা হয়েছে বিধানসভার অধ্যক্ষের উদ্দেশ্যে। এর পাশাপাশি অর্ণব, একটু সঙ্গে থাকো, তোমার কাছে ফিরছি আবারও। শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখি। আমি অত্যন্ত খুশি। আমার 4 বছরের লড়াই, এটা সংবিধানের জয়। মোট 54 এমএলএ কে ভয় দেখিয়ে সুইচ ওভার করিয়েছে। এর পরের পালা তন্ময় ঘোষ বিষ্ণুপুর, আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, হলদিয়ার তাপসী মণ্ডল, এরা প্রস্তুত থাকুক, এর পরের পালা এদের। সংবিধানের জয় আর ভয় দেখিয়ে সুইচ ওভার করানোর কথা বলছেন 54 এমএলএ কে। আমার সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন, যোগাযোগ করতে পেরেছি আমরা, টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। নিউজ 18 বাংলায় স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছি আপনার সঙ্গে। শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনলেন, কি বলবেন? শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করবেন যে সংবিধানের কি তখন পরাজয় হয়েছিল যখন ওনার বাবা শিশির অধিকারী আর ওনার ভাই দিব্যেন্দু অধিকারী তৃণমূলের টিকিটে জিতে জোড়াফুলের সাংসদ হয়ে বিজেপির মিটিং এ যেতেন, ওনার ভাই অমিত শাহর পা ধরতেন, কিংবা দলের হুইপ উপেক্ষা করে পার্লামেন্টে গিয়ে উল্টো দিকে ভোট দিয়েছিলেন, তখন কি সংবিধানের পরাজয় হয়েছিল? ওনাকে জিজ্ঞাসা করবেন যখন গোয়াতে বিধায়ক ভাঙিয়েছিল বিজেপি, তখন কি সংবিধানের পরাজয় হয়েছিল? ওনাকে জিজ্ঞাসা করবেন মহারাষ্ট্রে যখন সরকার গঠন করেছিল, উদ্ধব ঠাকরে শিবসেনা ভেঙে এক লপ্তে কতজন এমএলএ কে নিয়ে গুজরাট পুলিশ কর্ডন করে নিয়ে গেছিল, আসামে লুকিয়ে রেখেছিল, পালিয়ে লুকিয়ে রেখেছিল মহারাষ্ট্রের বিধায়ক, তারপর সরকার ভেঙে দিয়েছিল। তখন কি সংবিধানের পরাজয় হয়েছিল না জয় হয়েছিল? যখন এই অরুণাচলের বুকে কংগ্রেসের সরকারকে ভেঙে দিয়েছিল বিজেপি দলবদল করিয়ে, তখন কি সংবিধানের জয় হয়েছিল না পরাজয় হয়েছিল? তাই নিজের বেলা আশিসুটি, পরের বেলা দাঁত কপাটি। প্রথম কথা, মুকুল রায় আমাদের বিধায়ক নয়। মুকুল রায় বিজেপির প্রতীকে নির্বাচিত বিধায়ক, তাকে রাখতে না পারার ব্যর্থতা সম্পূর্ণভাবে লিডার অফ অপোজিশনের। আর আজকের দিনে দাঁড়িয়ে মুকুল রায় যে অসুস্থ, আমরা সকলে প্রথমে তার আগে উচিত দ্রুত আরোগ্য কামনা করা। এই সময় এই মামলার জয় নিয়ে উল্লাস তারাই করতে পারে যারা মানুষের অসুস্থতা নিয়েও উল্লাস করতে পারে। শুভেন্দু অধিকারী হচ্ছেন সেই দান্তব প্রবৃত্তির একজন মানুষ, যিনি নিজের বাবা দাদাকে দিয়ে যে নোংরামি করেছেন, আজকে তার বিরুদ্ধে উল্লাস প্রকাশ করছেন। এর জবাব শুভেন্দু অধিকারীকে বাংলার মানুষ এর আগেও দিয়েছে, তার দিকে আরেকবার দিয়ে দেবে। ধন্যবাদ জানাবো আপনাকে। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ আর হাইকোর্টের রায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ। দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিধায়ক পদ খারিজ হলো। শুভেন্দু অধিকারীর মামলায় ধাক্কা বিধানসভার স্পিকারের। মুকুল রায়কে পিএসসি চেয়ারম্যান করার সিদ্ধান্ত খারিজ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশ। মামলা করেন শুভেন্দু অধিকারী এবং অম্বিকা রায়। আমি অধ্যক্ষ বিমান ব্যানার্জির পদত্যাগ দাবি করছি।
কে কি বললো না বললো এই ব্যাপারে আমি কিছু বলবো না। এটা অনেক বিতর্কিত বিষয় রয়েছে। আর্টিকেল 212 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তাতে আমাদের একটা প্রোটেকশন রয়েছে। বিধানসভার অধ্যক্ষের যে সমস্ত কার্যকলাপ রয়েছে তার উপর সাধারণত হস্তক্ষেপ করা যায় না। কিভাবে এমনি হস্তক্ষেপ করলেন আমি রায় না দেখে কিছু বলতে পারবো না। আর আধারে বাদ প্রায় 34 লক্ষ নাম, আধার নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। 32 থেকে 34 লক্ষ আধার কার্ড নিষ্ক্রিয় করার অভিযোগ। ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদের ছক, ঘুর পথে বৈধ ভোটারদের নাম বাদের অভিযোগ। ভোটের পরে বেঁচে ওঠে বলে দাবি টিএমসির। বিহারের প্রসঙ্গ টেনে কমিশনের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি টিএমসির। আইনি পদক্ষেপের কথাও ভাবছে তৃণমূল নেতৃত্ব। এর আগে পার্লামেন্টে লিখিতভাবে তারা জানিয়েছিলেন যে ইউআইডিএআই তারা বছর ভিত্তিক, রাজ্য ভিত্তিক বা কোনো স্পেসিফিক আধার নিষ্ক্রিয়করণের তথ্য সংগ্রহই করেন না। তাহলে যে তথ্য তারা সংগ্রহই করেন না সেই তথ্য তারা রাজ্য নির্বাচন কমিশনকে দিলেন কি করে? 32 থেকে 34 লক্ষ ভোটারের আধার কার্ড নিষ্ক্রিয়করণের অর্থ হচ্ছে রাজ্যের যত সংখ্যক ভোটার আছে তার প্রায় 5%-এর বেশি ভোটারের নাম সরাসরি নিষ্ক্রিয় করে দেওয়া বা তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া। নির্বাচন কমিশন কার্যত বিজেপির হয়ে ভোট চুরি করতে সরাসরি দালালের ভূমিকা পালন করছে। যে প্র্যাকটিস এরা করছে এটা সরাসরি ভোট চুরির শামিল। বিহারের মতো যদি এ রাজ্য বৈধ ভোটারকে মৃত বলে ঘোষণা করিয়ে ভোট চুরি করার চেষ্টা করা হয়, সর্বশক্তি দিয়ে সেই অপচেষ্টাকে বাংলার মানুষ, তৃণমূল কংগ্রেস রুখবে। চলুন এবার নবদ্বীপের দিকে একটু নজর রাখি। তার কারণ শতাধিক ভোটারের এক বাবা, হ্যাঁ বাবার জায়গায় ভোটার লিস্টে ধর্মগুরুর নাম রয়েছে। 100-রও বেশি ভোটার কার্ডে এই ঘটনাই ঘটেছে। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রঞ্জিত, রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, দেখো, ইসকন এলাকায় যে সমস্ত বুথ রয়েছে, বিশেষ করে নবদ্বীপ বিধানসভা এলাকা 13 নম্বর বুথ, সেখানে দেখা গেছে যে 2002 সালের যে তালিকা রয়েছে সেখানে একই ব্যক্তি, যে একাধিক ব্যক্তির যে পিতৃ পরিচয় রয়েছে, একই নাম রয়েছে এবং নতুন যে 2025 সালের লাস্ট শেষ তালিকা সেখানে একই দেখা গেছে। যদিও এই বিষয়ে ইয়ারও নবদ্বীপ তার যেটা বক্তব্য, নির্বাচন কমিশনের নিয়ম মেনেই এগুলো করা হয়েছে। তবে যারা দীক্ষা নিয়েছে তাদের দীক্ষান্তে তাদের যে পিতৃ পরিচয় সেটাই তারা দিয়েছে। এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশন নির্দিষ্ট গাইডলাইন রয়েছে বলে এমনটা জানাচ্ছেন। তবে ইসকন কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মুখ খুলতে চায়নি। ইসকনকে কেন্দ্র করে যে সমস্ত আবাসিক রয়েছে বা পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত শিষ্য রয়েছে তাদের অনেকেরই পিতৃ পরিচয় একই নাম রয়েছে, যা নিয়ে একটা শোরগোল করলেও ইসকন কর্তৃপক্ষ কোনো মুখ খুলতে চায়নি। তবে ইয়ারও নবদ্বীপ তার যেটা বক্তব্য, নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই করা হয়েছে, বিষয়টি আরো গুরুত্ব দিয়ে রাখা হবে। বেশ। পতাকার সামনে শিশু আছে না প্রচুর? হ্যাঁ, ওখান থেকে ওরা করছে মন্দির থেকে। সবারই দেখলাম স্বামীর নাম বা পিতার নাম পতাকার স্বামীর নাম দিয়েছে, কিন্তু ওরা ভোটার লিস্ট আর ওরা এসআইআরও নিচ্ছে, কাগজ নিচ্ছে ওনার কাছে যারা যারা অনেকেরই পিতার নাম হ্যাঁ আছে। পতাকার সামনে শিশু আছে না প্রচুর? হ্যাঁ, ওখান থেকে ওরা করছে মন্দির থেকে। সবারই দেখলাম স্বামীর নাম। শুনুন, আমাকে অ্যালাউ নাই এরকম আমাকে বলে। আমাদের রমেশ বাবু আছে, উনি সব মিডিয়াতে সব দেখেন, আমি ডিটেলস বলতে পারবো। বেশিরভাগ মানুষ যারা ইসকনের ওখানে দীক্ষিত আছেন তারা মানে পিতার পরিবর্তে দীক্ষা নেওয়ার পর তারা গুরু পিতার নাম ব্যবহার করেন। তো এক্ষেত্রে এরকম কেস হয়েছে, গুরু পিতার নাম যারা যারা ওই গুরুর কাছে দীক্ষা নিয়েছেন তারা ওই গুরু পিতার নাম ব্যবহার করেছেন। এটা তৎকালীন সময় একটা অর্ডার ছিল প্রবাবলি। তো এর ক্ষেত্রে আমরা কিন্তু কনসার্ন এইআরওকে সতর্ক করে দিয়েছি এবং কনসার্ন বিএলওকেও বলে দিয়েছি এর ব্যাপারে কোনো ভীতি বা অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা আমাদের ইসিআই যা গাইডলাইন আছে অ্যাজ পার এসওপি আমরা সেইভাবেই সেটা ম্যাচ করিয়ে নতুন